আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আছি এখন বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের এবং ফিড সেক্টরের অত্যন্ত স্বনামধন্য একটি কোম্পানি কোয়ালিটি ফিডস লিমিটেড। কোয়ালিটি ফিডস লিমিটেডের তরুণ একজন উদ্যোক্তা এবং পরিচালক জনাব মোহাম্মদ সাফি রহমান। আজকে ওনার কাছ থেকে আমরা বর্তমানে পোল্ট্রি সেক্টরের সার্বিক অবস্থা এবং প্রাণীজ আমিষ সেক্টরের যে সমস্যা এবং করণীয় এবং ওনার চিন্তা ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করব। এবং আপনাদের আরেকটি বিষয় উল্লেখ করি যে এই মাসের 20 তারিখে মানে ডিসেম্বরের 20 তারিখে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, যেটিকে বিপিআইএ বলা হয় সংক্ষেপে, সেটি নির্বাচন এবং উনি এই নির্বাচনে একজন সাধারণ সম্পাদক পদ প্রার্থী। নির্বাচন এবং সামগ্রিক সেক্টর এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করব। সাফির ভাই, আপনাকে স্বাগতম এগ্রি নিউজে। তো আপনার এই পোল্ট্রি সেক্টরে এবং আজকের এই ফিশ সেক্টরে, যেটা প্রাণীজ আমিষ সেক্টর বলে, এই সম্পর্কে আপনার শুরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অবশ্যই আমি 2019 সালে ল পড়ে গ্রাজুয়েট করে ইউকে থেকে গ্রাজুয়েট করে বাংলাদেশে আসি। তারপরে 19-এর অগস্ট মাসে কোয়ালিটির সাথে আমার যাত্রা শুরু। তারপর থেকে আজকে পর্যন্ত আমি গ্রুপ ডিরেক্টর কর্পোরেট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি আমি অন্যান্য ডিপার্টমেন্টও দেখি আমাদের মূল কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানে। 6 বছরের যাত্রা আমি প্রায় একজন উদ্যোক্তা হিসাবে ফিড ইন্ডাস্ট্রি, আমাদের aqua ব্রিডিং, পোলট্রি প্রসেসিং এর সাথে সরাসরি তো জড়িতই ছিলাম। এর পাশাপাশি খামারি পর্যায়ে এবং মাঠ পর্যায়ে এই যে আমাদের সকল এজেন্ট বৃন্দ এবং সকল খামারিদের সাথেও আমার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয়েছে এবং যথেষ্ট বার ওনাদের সাথে মত বিনিময় সভা, ওনাদের সাথে যোগাযোগ রাখা এবং ওনাদের যেসব সমস্যার সমাধান যে যতটুকু আমাদের পক্ষে সম্ভব, এটার একটা অভিজ্ঞতা মোটামুটি এই 6 বছরের যাত্রায় হয়েছে। একটু আমরা শুনে খুব খুশি হলাম যে আপনি মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে আমাদের খামারিদের প্রায়শ একটা অভিযোগ থাকে যে এসি রুম থেকে বের হয়ে আপনারা মাঠে আসেন, তারপর বাস্তব চিত্রটা দেখেন। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই ক্ষেত্রে আপনি মাঠে খামারিদের বাস্তব চিত্র, আপনার অভিজ্ঞতা কি, কেমন আছে এখন আপনাদের খামারিরা, তাদের সমস্যা বা তাদের সম্ভাবনা, বিষয়গুলো একটু জানতে চাই। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের ব্যবসার সাথে খামারিরাই মূলত ব্যাকবোন আমাদের ব্যবসার জন্য। আপনারা জানেন, আমাদের খামারিরা যারা মাছ, মুরগি, গবাদি পশু যেটাই করে না কেন, ওনাদের মূল খরচটাই কিন্তু যায় ফিডিংটাই ওনাদের প্রায় 80% খরচ ওনাদের খামারের ফিডিংটাতেই যায়। তো আমরা যখন মাঠ পর্যায়ে যাই, আমরা চেষ্টা করি আমরা আগে ওনাদেরটা শুনি, ওনারা ওনাদের খামার পরিচালনার সময় কি কি সমস্যা মোকাবেলা করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মূল বিষয় যেটা ওনারা সবসময় যেটা আমরা লক্ষ্য করি হচ্ছে দুইটি বিষয় আমি বলবো। একটা হচ্ছে খাদ্যের মান এবং আরেকটা হচ্ছে খাদ্যের দাম। এখন মানের ক্ষেত্রে তো অবশ্যই একটা প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়িত্ব থাকে সঠিক মানের কাঁচামাল ব্যবহার করে যেন আমরা ফিডটি উৎপাদন করি, যেন আমরা মাঠ পর্যায়ে গিয়ে সঠিক মান এবং যেসব কাঁচামাল থেকে বিরত থাকা উচিত তা যেন আমাদের কোনোভাবেই না ব্যবহার হয় আমাদের ফিডে। ওগুলোতে আমরা সবসময় সচেতন থাকি এবং আমরা আশাবাদী যে বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানরাও এসব ক্ষেত্রে সচেতন থাকবে এবং সরকারি কর্তা যাদের এগুলো নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তারাও কঠোরভাবে এই শিল্পের এই খাদ্যের নিয়ন্ত্রণটা বজায় রাখবে, যেন আমরা খামারি পর্যায়ে যে ফিডটা দিচ্ছি দিনের শেষে ওটা যেন ওনাদের উৎপাদনের সময় ওনারা সঠিক মানটা বজায় রাখতে পারে, যেন দিনের শেষে যখন ভোক্তার কাছে যখন ইয়েটা পৌঁছায় যায়, মাছ, মুরগি, গবাদি পশু যেটাই বলেন, সেটা যেন সঠিক মানের থাকে, এটাই আমরা নিশ্চিত করি। পাশাপাশি দামের বিষয়টা আসলে অনেক সময় সবসময় দামের বিষয়টা উঠে আসে, যেহেতু খামার পরিচালনার জন্য খাদ্যের খরচটাই সবচেয়ে বড় খরচ। তো তখন আসলে দামের ব্যাপারটা কেন, আমাদের খাদ্যের দাম কতটুক হয়, এটার আসলে অনেক বিষয় কিন্তু আমাদের হাতের বাইরেও থাকে। আপনারা জানেন, আমরা এক সময় ডলার 80 টাকায় ছিল, এখন সেই ডলারই এখন চলে গেছে 126-27। তো আমাদের যে আমদানিকৃত কাঁচামালটা আনতে হয় তার আমাদের কিন্তু এখন আরো বেশি দামে আনতে হচ্ছে, এটার খরচটা আমাদের বেড়ে গেছে। স্বাভাবিকভাবে খরচ যখন বেড়ে যায় আমাদের, তখন ওই দামটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি দামটা যেন আমাদের খামারি পর্যায়ে না আমরা পৌঁছে থাকি, কিন্তু দিনের শেষে একটা পর্যায়ে গিয়ে দামটা তখন বাজার পর্যায়ে চলেই যায়, যেহেতু আমাদের আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভর করি আমরা।
তো এই দুইটা মূল বিষয় আসলে একজন খামারি, আমার ব্যক্তিগত মতামতে একজন খামারির মূল বিষয় এই দুইটা দিকেই, খাদ্যের মান এবং দাম। তার পাশাপাশি আসলে একজন খামারি হিসাবে খামার পরিচালনার ক্ষেত্রে কি সব নতুন প্রযুক্তির সিস্টেম বা নতুন প্রযুক্তির পলিসি গ্রহণ করা উচিত, এসব বিষয়ে আমরা বিভিন্ন সময় সেমিনার করি আমাদের এজেন্টদের মাধ্যমে, আমাদের খামারিদের সাথে, এবং আমরা সরাসরি ওনাদের খামারেও গিয়ে দেখি। আমাদের মাঠ পর্যায়ে প্রায় 200-র কাছাকাছি ডিভিএম এবং এফটিও, ডিভিএম বলতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এবং ফিশ টেকনিক্যাল অফিসার আছে, যারা প্রত্যেক দিনই প্রায় তথ্য পরামর্শ দিচ্ছে আমাদের খামারিদের। আপনি যেহেতু মাঠ পর্যায়ে খামারিদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং আমাদের খামারিদের এটা প্রায় প্রতি বছর বা 1 বছর পর পরই দেখা যাচ্ছে যে ডিমের দাম এবং মুরগির দাম নিয়ে তারা প্রায় হতাশাগ্রস্ত হয় বা লোকসানে পড়েন। তো এই ক্ষেত্রে আপনারা সরাসরি খামারিদের কাছ থেকে কি জানতে পারেন, বা তাদের এই মুহূর্তে মতামত কি বলে আপনি মনে করছেন? দেখেন, দামের বিষয়টা আসলে এটা ঠিক, বছরের এক এক সময় এক এক দাম। খামারিদের আসলে চিন্তাটা যেভাবে হয়, ওনারা দেখে যে ধরেন বাজারে মুরগির দাম ভালো পাচ্ছে, অনেক খামার ওই সময় ঝাঁপিয়ে পড়লো আচ্ছা, খামার করতে। পরে দেখা যায় যে ওনাদের মুরগি লালন পালন করতেও তো একটা সময় চলে যায়, যখন বিক্রির সময় আসে তখন আবার দাম পড়ে যায়। আচ্ছা। তো এই ক্ষেত্রে ওনাদের প্ল্যানিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্ল্যানিং, যে কখন উৎপাদনে যাবে এবং কখন উৎপাদন থেকে বিরত থাকবে। আসলে এগুলা বিষয় কখন এটার নিয়ন্ত্রণটা আসলে ওইভাবে নাই। আপনি যদি প্রথম থেকে চিন্তা করে দেখেন, আমাদের ডিওসি যেটা, জি, ধরেন পোলট্রি নিয়ে আমি শুরু করি। পোলট্রি খামারিদের ওনারা ডেওল চিপ আমাদের উদ্যোক্তাদের থেকে কিনে। এখন এই ডিওসির দাম আজকে 7 টাকা হতে পারে, কালকে আবার এটা 30 টাকা হয়ে যেতে পারে। আচ্ছা, বাজারের পরিস্থিতিটা এরকম, বিভিন্ন কারণে, এখানে সাপ্লাইয়ের বিষয় আছে, অন্যান্য বিষয়ের জন্য আমরা কখনো একটা ফিক্সড বা একটা রেঞ্জের মধ্যে যে ওনারা কিনবে ডিওসিটা, ওটা কিন্তু আসলে নিশ্চিত করা অনেকটুকু অসম্ভব। আচ্ছা, তো ওনারা যখন দেখে যে আচ্ছা এখন বাজারে মুরগির দাম ভালো, ওনারা খামারে ঝাঁপায় পড়ে। তারপরে গিয়ে ওনারা যখন ওই ডিওসিটাই যখন বিক্রির সময় আসে, ততক্ষণে আবার হয়তো দামটা পড়ে যায় বা বাড়তিও হতে পারে, এটা আসলে তখনকার পরিস্থিতি ভালো বলবে। তো এই দিকটাই আসলে যদি আরো একটু নিয়ন্ত্রণে আনা যায়, যদি আমাদের এখানেই সংগঠনের যেসব এই শিল্পের সাথে যেসব সংগঠনগুলো জড়িত, ওনাদের কাজটা এখানেই শুরু হয়। আচ্ছা। আমরা নিশ্চিত করতে পারি আর কি, যে ডিওসি থেকে শুরু করে ওনাদের বাজারে যেন আমরা একটা রেঞ্জের মধ্যে দাম দিতে পারি। এটা যদি নিশ্চিত করা যায় মোটামুটি, তাহলে একটা খামারি একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারে। কিছুদিন পরে বিপিএ নির্বাচন, আপনি সেখানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তো এই একজন তরুণ, আপনি সংগঠক এবং উদ্যোক্তা, আমরা যদি এখন সংগঠক হিসেবে আপনাকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে বিপিএ সম্পর্কে আপনার চিন্তা ভাবনা সম্পর্কে একটু আমাদের বলেন। দেখেন, বিপিআর বিষয়টা আমার ব্যক্তিগত মতামতে পোলট্রি শিল্প, মানে বড় দাগেই যদি বলি, অ্যাগ্রো শিল্প বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প। আচ্ছা, আমাদের অন্য কিছু যদি না প্রয়োজনও হয়ে থাকে, আজকে যদি 1-2টা কাপড় আমি না কিনি, আমার কিন্তু দিনে 2 বেলা অন্তত খেতে হবে। জি, তাই এই শিল্পের যে সংগঠনটা, শিল্পের গুরুত্বর তুলনায় কিন্তু সংগঠনের আওয়াজটা নেই, আচ্ছা, বিগত অনেক বছর ধরেই ছিল না। এই কারণে এই সংগঠনের যে নীতি নির্ধারকরা ছিল, ওনারা কখনো ওনাদের নীতিগুলা বাস্তবায়ন ওইভাবে করতে পারেনি, এবং খামারির ইন্টারেস্ট দেখে, খামারির সুযোগ সুবিধা যেসব তৈরি করা উচিত, ওনারা কিন্তু ওনাদের আওয়াজ স্বল্পতা থাকার কারণে ওনারা অনেক কিছুই করতে পারেনি। এই কারণেই আসলে আমার ব্যক্তিগতভাবে এদিকে এগিয়ে আসা, যেন আমি মনে করি কিছু তরুণদের অবশ্যই এখানে আসা উচিত, এবং সংগঠনটাকে শক্তিশালী করে যেন আমরা খালি খামারি না, সকল স্টেক হোল্ডারদের ইন্টারেস্টগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি আগামী দিনগুলোতে, এই প্রত্যাশা আমার থাকবে। আপনার যদি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যারা আছে, ওনাদের যে সংগঠনটা বিজিএমইএ, এটা কিন্তু বিশাল একটা সংগঠন, এবং ওনাদের যথেষ্ট শক্তি আছে। ওনাদের যেসব
নীতিগুলো আছে ওনারা বাস্তবায়ন কিন্তু খুব সহজেই করতে পারে এবং খুব শীঘ্রই। তো তখন আমি হতাশ হই যে আসলে পোলট্রি শিল্পের নীতি নির্ধারক বা সংগঠনরা কেন এই পর্যায়ে নাই। এটার বিভিন্ন কারণ আছে, ওগুলোতে নাই ঢুকি। কিন্তু আমি মনে করি এখানে যদি একটা শক্তিশালী সংগঠন তৈরি করা যায়, আগামীতে আমরা বিভিন্ন নীতিমালা নিয়ে কাজ করতে পারবো এবং এটা সকলের জন্যই লাভবান হবে। এই প্রত্যাশা নিয়েই আমি মোটামুটি এগিয়ে এসেছি। আপনি আরেকটা বিষয় আমাদেরকে বলেন যে এই সংগঠনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে একটা সংগঠন তৈরি হয়ে গেল, যদিও বলা হচ্ছে আমাদের দেশে প্রান্তিক কৃষক, প্রান্তিক খামারি, প্রান্তিক চাষি, বাট ফাইনালি অনেক সময় দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের হয়তো সেখানে এঙ্গেজমেন্ট থাকে না, সরাসরি এঙ্গেজমেন্ট থাকে না। তো আপনার যেহেতু আপনার ফিল্ড পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং একজন তরুণ একজন সংগঠক, সেক্ষেত্রে তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখভালের জন্য আপনারা মানে নতুন কি ধরনের উদ্যোগ নেবেন? আসলে নতুনের থেকে যেটা যৌক্তিক ওইসব উদ্যোগ তো আমরা নিব। নতুন তো অনেক কিছুই বিবেচনা করার মতন তো কত কিছুই আছে, বা যেগুলো আসলে আমার মনে হয় আমরা বেসিক পর্যায়ে অনেক কিছু আছে যেগুলোতে ঘাটতি। আচ্ছা, তো ওইসব বিষয়ে আমরা একটা তৈরি করেছি, এজেন্ডা। এই এই প্যানেল যেটা আছে ওনারা একটা এজেন্ডা নিয়ে এসেছে এবং এটা আমরা প্রকাশ করব আগামী কয়েকদিনের মধ্যে। এখানে বিভিন্ন বিষয়ে এখানে সব স্টেক হোল্ডারদের মতামত নিয়ে আমরা একটা এজেন্ডা তৈরি করেছি। এটা আমরা এখন বাস্তবায়নের ব্যাপার। এখন কতটুকু আমরা পারবো তা সংগঠনের শক্তি এটার উপর নির্ভর করে, এবং যখন ওনারা লবি করতে যাবে বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে, তখন যৌক্তিক দাবিগুলো যদি ওনারা গ্রহণ করে নেয়, অতটুকু একটা যাত্রা শুরু। তারপরে গিয়ে আমরা নতুন আমার ব্যক্তিগত মতামতে অনেক চিন্তা চেতনা আছে। আমি মনে করি এই সেক্টরে সরকারের অবদানটা আরো বড় করে করা উচিত। সরকারের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ওনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। বিশ্বে যদি অন্যান্য দেশে দেখেন, সব দেশেই মোটামুটি সরকারের পক্ষ থেকে অ্যাগ্রি শিল্পতে বিরাট প্রকারের ডোনেশন এবং রিসার্চ ডেভেলপমেন্ট প্রচুর হয়। বাংলাদেশে আমরা যেটা কাজ করে দেখেছি যে আসলে এই সেক্টরে কন্ট্রিবিউশন সরকারের থেকে খুবই কম। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দিকটা যদি বলি, আমরা দেখি নেই যে যারা আছে আমাদের কিছু ইউনিভার্সিটি যেসব পিএইচডি হোল্ডার এই সেক্টরে, ওনাদের যে এত বছরের যেই ডেটা বা এত বছরের যে শিক্ষাটা ওনারা কালেক্ট করেছে, ওনারা অনেক সময় টাকার কারণে বাস্তবায়ন করতে পারছে না। হয়তো যথেষ্ট ফান্ডিং নাই, বা প্রাইভেট সেক্টর থেকেও বলেন বা পাবলিক সেক্টর থেকেও বলেন, যথেষ্ট ফান্ডিং না থাকার কারণে অনেক বিষয়ে আমরা বাস্তবায়ন হচ্ছে না। ইনশাল্লাহ আগামীতে যদি ব্যাপকভাবে একটা বাজেট নিয়ে কাজ করা যায় এই শিল্পর ক্ষেত্রে, তাহলে অনেক বিষয় নিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা যাবে, প্রাইভেট এবং পাবলিক, এবং ভবিষ্যতে অনেক কিছু বাস্তবায়ন করা যাবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা এখনো মূল কিছু বিষয় আছে যেগুলো আপাতত জরুরি বাস্তবায়ন করা, তারপরে গিয়ে আমরা চিন্তা করতে পারবো। এই মূল বিষয়গুলো একটু বলবেন সংক্ষেপে আমাদেরকে? সংক্ষেপে যদি বলি, মূল বিষয় আমার ব্যক্তিগত মতামতে খরচের ব্যাপারটা যদি আমরা দেখি, খাদ্যের খরচ, এখানে আমাদের আমদানিকৃত কাঁচামাল আমরা যখন আমদানি করি, তখন আমাদের বিভিন্ন পর্যায়ে একটা ট্যাক্স থাকে, এআইটির বিষয়টা এখন কতটুক যৌক্তিক খাদ্য উৎপাদনকারী শিল্পের এসব ট্যাক্স দেওয়াটা, যেটা দিনের শেষে আমাদের যে খামারিদের যে উৎপাদনটা হয়, এটার খরচটা বাড়ে দেয়, এটা কতটুকু যৌক্তিক, এটা অবশ্যই গবেষণা করার বিষয়। তার পাশাপাশি আমাদের খরচের পাশাপাশি মান নিয়ন্ত্রণ। আপনারা যদি দেখেন, অনেক প্রতিষ্ঠান ওনারা বিভিন্ন গ্রোথ হরমোন, বিভিন্ন অবৈধ কাঁচামাল ব্যবহার করে থাকে যেন রেজাল্টটা আরো বেশি দেখা যায়। এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এফসিআর বিষয়টা আরো, এখন খামারি দেখবে আচ্ছা আমার এফসিআর হয়ে গেছে, আমি তো লাভবান, কিন্তু দিনের শেষে আপনি যে প্রোডাক্টটা বাজারে ছাড়ছেন, এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বিষয়টা কিন্তু আমরা
নজর দিচ্ছি না। আচ্ছা আচ্ছা। এই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে কঠোরভাবে কাজ করতে চাই, এবং দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক অযৌক্তিক কিছু ট্যাক্সেশন আছে আমাদের ইম্পোর্ট পর্যায়ে, ওগুলা আমাদের দাবি থাকবে যে এটা যেন সরকারের পক্ষ থেকে এগুলা 0% নিয়ে আসা হয়। তাহলে কিন্তু দিনের শেষে আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ফিডের দামটাও একটু নিয়ন্ত্রণে আসবে, এবং দিনের শেষে খামারিরাও একটা ভালো দামে বাজারে দিতে পারবে এবং ওনারাও লাভ করতে পারবে। এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য যা যা নীতিমালা আমাদের গ্রহণ করা উচিত তা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। আমাদের সরকার থেকে একটা কিছুদিন আগে যেমন মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই ডিম, মুরগির বাচ্চা দাম নির্ধারণ বা মুরগির দাম নির্ধারণের প্রসঙ্গে আপনার আসলে এটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? দেখেন, দাম নির্ধারণ করে ফিক্স করে দেওয়াটা একদমই যৌক্তিক না আমার ব্যক্তিগত ছোট মতামতে। আসলে আমরা যে কাঁচামালটা উৎপাদনের সময় যে কাঁচামালটা ব্যবহার করি, এটা বিশ্বের বাজারে এক এক সময় এক এক দাম থাকে, এবং এটাতে আমাদের উৎপাদন খরচ কিন্তু উপর নিচ হয়। এখন যদি দাম আপনি নির্ধারণ করে দেন, তাহলে তো এটাতে কেউই লাভবান হবে না। আসলে আমরা উদ্যোক্তা হিসাবে আমরা কি করব, আর খামারিরাও বা কিভাবে টিকে থাকবে তা না। দামটা অবশ্যই বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত আমার মতামতে। এখানে দাম নির্ধারণ করার কোনো যুক্তি আমি দেখি না। কারণ আচ্ছা, আপনি এই ব্যাপারে একটু বলেন যে ধরেন আমরা দেখলাম মুরগির বাচ্চার দাম সম্ভবত 52 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, আবার ডিমের দামও 10 টাকা সামথিং যেটুকু মনে পড়ে আমার দেওয়া হয়েছিল। কিন্তু এই যে এখন ডিমের দাম 7 টাকা, বা খামারি পর্যায়ে হয়তো আরো কম, আমরা হয়তো ঢাকা শহরে একটু বেশি খাই, এখানে অনেকগুলো কস্ট অ্যাড হয়। তো এই যে আপনার মুরগির বাচ্চার ক্ষেত্রে একই অবস্থা, এই ব্যাপারে এই যে ডিমের দাম বেড়ে গেল অথবা মুরগির বাচ্চার দাম বেড়ে গেল, সেটাতে যতটা আমাদের রেগুলেটরি বোর্ডে কি আমরা সজাগ হতে দেখি, ঠিক কমে গেলে এখানে ঠিক নাই, এই আমাদের খামারিরা ঝরে যাচ্ছে। এই ব্যাপারে আপনার একটু সুস্পষ্ট বক্তব্য যাচ্ছি। দেখেন, বেড়ে গেলে তো অবশ্যই আমরা সরকারের পক্ষ থেকে নজর আসে। কমে গেলে কিন্তু আমরা কখনো ওনাদের সাবসিডাইজ করি না। ওনাদের যে লসটা হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে ওনারা কোনো ইয়ে দেন। তাই কমে গেলে এটা কতটুকু যৌক্তিক হবে খামারির জন্য, বা 7 টাকা যেটা বললেন মূল্য, ওনার উৎপাদন খরচই যদি 9 টাকা হয়, তাহলে 60 টাকা ডিম বিক্রি করে কেন কেউ খামার করার চিন্তা করবে? এরকম হলে তো আসলে ভবিষ্যতে ছোট খামার যারা আছে ওনারা ঝরে পড়ে যাবে। বড় খামাররা হয়তো যারা অনেক ভলিউমে ওনাদের খামার পরিচালনা করে, ওনারা হয়তো টিকে থাকতে পারে, কিন্তু প্রান্তিক যেসব ছোট খামারিরা আছে ওনাদের ক্ষেত্রে কি হবে? মানে বাজারটাকে আসলে বাজারের মতো চলতে দেওয়া উচিত। জি, বাজারের আপনার দামটা বাজারের উপরই ছেড়ে দেওয়া উচিত। বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত। আপনি কি বুঝে আপনি একটা দাম নির্ধারণ করছেন, এটা আসলে গবেষণা করার বিষয়। ওনারা যে দামটা নির্ধারণ করছে কি যুক্তিতে করছে আমরা জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই যে ডিমের দাম যখন বিগত দিনে কিছু ক্রাইসিসের কারণে হোক বা যে কোনো কারণে হোক বেড়ে গিয়েছিল, এবং গভর্নমেন্টের যখন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বিভিন্ন অ্যাসোসিয়েশনে, সেখানে হয়তো উইফোর সংগঠনের আমরা দেখি। বাট আমরা বিপিআই এর এই জায়গাগুলোতে যে এই সরকারের সাথে নেগোসিয়েট করার জন্য বা আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট, আমরা যদি আরো সহজভাবে বলি যে খামারিদের স্বার্থ সংশ্লিষ্ট, কারণ বিপিআই এ অন্য যে পোল্ট্রি সেক্টর অন্যান্য সংগঠনগুলো আছে তাদের তুলনায় এটা সরাসরি প্রান্তিক খামারিদের সাথে কাজ করে। বাট আমরা কেন এই বিপিআই কে সেভাবে সরব দেখতে পাই না? দেখেন, তা তো বিপিআই এর সাথে যারা জড়িত ছিল ওনারা হয়তো আগে যারা জড়িত ছিল ওনারা আরো ভালো বলতে পারবে, কিন্তু এটা একটা ইউনিক সংগঠন। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ জড়িত, সংগঠনের সাথেই যদি থাকে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই সংগঠনে একজন মেম্বার। আপনি যদি আমাদের প্যানেলটাও দেখেন, এখানে বড় উদ্যোক্তারা আছে, প্রান্তিক খামারিরা আছে। এটার ইউনিকনেসটা এরকমই। তো এখানে আমরা যখন একসাথে বসি আমরা সব বিষয়ে কিন্তু আলোচনা করি, সবারটা গ্রহণ করার চেষ্টা করি এবং গ্রহণ করে বাস্তবায়ন করার একটা ইচ্ছা থাকে। এখন বিগত বছরগুলা বিপিআই একটা সংগঠন হিসাবে ওরকম শক্তিশালী হতে পারে নাই, বারবারই বলছি। শক্তিশালী কেন হতে পারে নেই এটার উত্তর আসলে আমার কাছে নাই। আগামীতে কি হতে পারবে কিনা তা হয়তো আমরা এটার সাথে জড়িত হয়ে আপনাদেরকে একটা উত্তর তখন দিতে পারবো।
আচ্ছা। আসলে সরাসরি কাজ করব ইনশাআল্লাহ, যদি আমাদেরকে নির্বাচিত করা হয়। আমরা অবশ্যই সকল স্টেক হোল্ডারের বিষয়গুলো দেখার চেষ্টা করব। সর্বপ্রথম খামারে। এখন বিগত বছরে কিভাবে হয়েছে, কি হয়েছে, অনেক বিষয়ে কাজ করেছে, কাজ হয়নি তা না। আপনি যদি দেখেন বন্যার সময় প্রতি বছরই আমাদের প্রাকৃতিক দুর্যোগের একটা অসুবিধা হয় বাংলাদেশে। গত বছরের বন্যা যেটা হলো, আর গত বছর 2 বছর আগে, তখন কিন্তু ব্যাপক পরিমাণের লস হয়েছে খামারিদের। তো এই সময় তখন বিপিআই এর যারা প্রতিনিধি যারা ছিল, ওনারা কিন্তু সরকারের পক্ষ থেকে ওনাদের জন্য একটা একটা গ্রান্টের মতন আদায় করতে নিয়ে এবং অনেক সময় অনেক খামারিরা অনেক ঋণ নিয়ে থাকে, ঋণও অনেক মাফ হয়েছে সরকারের পক্ষ থেকে। এটা বিপিআই এর অবদান নিয়েছে। এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য একটা বীমার নীতি একটা তৈরি করা হবে, যে যদি প্রাকৃতিক দুর্যোগে, এটাও একটা আমাদের নীতির একটা অংশ, যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো খামার ক্ষতিগ্রস্ত হয়, সরকারের পক্ষ থেকে ওনাদের একটা সাবসিডি বা ওনাদের ক্ষতিপূরণ যেটাই হোক দিতে হবে, এরকম একটা দাবি এই ধরনের দাবি থাকবে। আমি সর্বশেষ আপনার কাছ থেকে আমি আপনাদের প্যানেলটা যেটুকু দেখলাম আর কি, তো সেখানে আপনি একটা যৌক্তিক কথা বলছেন যে আপনাদের এখানে খামারে থেকে শুরু করে উদ্যোক্তা সব শ্রেণীর আছে। তবে সবচেয়ে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয়, তাহলে আমার কাছে ভালো লাগছে যে আপনাদের তরুণদের সংখ্যা বেশি আপনাদের প্যানেলে মনে হয়েছে আর কি। সো যেহেতু তরুণদের প্রতি খুব স্বাভাবিকভাবে মানুষ, জাতি, দেশ সবার এক ধরনের আশা প্রত্যাশা সবকিছুই থাকে, সেই হিসেবে আপনি আপনার ভোটার এবং দেশের খামারি এবং দেশের মানুষের উদ্দেশ্যে এই বিপিআই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে কিছু বলেন সবাই। বিপিআই এর সাথে জড়িত সকল মেম্বাররা এবং এই শিল্পের সাথে জড়িত সকল স্টেক হোল্ডার, খামারি ভাইদের প্রতি আমার এটাই বক্তব্য থাকবে যে আমরা উদ্যোক্তা হিসাবে আপনাদের যেসব সমস্যাগুলা আপনারা বাস্তবে মোকাবেলা করেন, ওইসব সমস্যার সমাধানগুলা নিয়ে আপনাদের পক্ষ হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে আমরা বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমরা আশাবাদী শক্তিশালী সংগঠনগুলা আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের দাবিগুলো উপস্থাপন করার সময় আপনাদের যদি আওয়াজটাও যদি থাকে, আমরা আশাবাদী যে সকল যৌক্তিক দাবি থাকবে তা অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।